আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। টেন্স কি? অর্থাৎ টেন্স হলো ভার্ব সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলা হয়ে থাকে। অর্থাৎ ভার্বের কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলা হয়ে থাকে। টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রেজেন্ট, একটা হলো পাস্ট, একটা হলো ফিউচার। অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এই তিনটি ভাগে টেন্সকে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্সের চারটি প্রকারভেদ রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, হলো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে পাস্ট টেন্সকেও এমন চারটি ভাগে ভাগ করা যায়। ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সকেও এরকম চারটি ভাগে ভাগ করা যায়। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো দেখি যে এখন আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলো যে টেন্স এর ভার্বটা সম্পূর্ণ ক্রিয়া বর্তমান কালে সম্পন্ন হয়। অর্থাৎ ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে। অর্থাৎ ভার্বের কাজ বর্তমান সময়কে নির্দেশ করে। অর্থাৎ ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। এর একটি উদাহরণ হলো হি সিংস এ সং। এখানে হি সিংস এ সং এটা বর্তমান সময়কে নির্দেশ করার কারণে এটা একটা প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত হয়েছে। এখন আমরা প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সকে একটু আগে দেখলাম যে প্রেজেন্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো যে টেন্স বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা চিরন্তন সত্যকে বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা বোঝায় কোনো কাজ করা বর্তমানে কোনো কাজ করা অভ্যাসগত দিক এরপর হলো চিরন্তন সত্য বোঝায়। অর্থাৎ যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা বোঝায়, অভ্যাসগত দিক বোঝায় এবং চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। প্রেজেন্ট
ইনডিফিনিট টেন্স কে বাংলায় চেনার উপায় হলো করো, করি, যাই, যাও, ঘুমাও, করি, এই সকল শব্দ থাকলে আমরা বলতে পারবো যে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানবো। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস হলো অবজেক্ট। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে একটি সাবজেক্ট থাকবে, তারপর হলো মূল ভার্ব থাকবে, তারপর একটি অবজেক্ট থাকবে। এরপর আর কিছু শর্ত রয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তার শেষে এস বা এস যুক্ত হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তার শেষে কিন্তু এস বা ইএস যুক্ত হয়। আবার সাবজেক্টে যদি এস এস, এস এইচ, সি এইচ, এক্সো ও দ্বারা যুক্ত থাকে সাবজেক্ট যদি এস এস, এস এইচ, সি এইচ, এক্স এবং ও দ্বারা যুক্ত থাকে তবে তার শেষে কিন্তু ইএস যুক্ত হয়। তবে তার শেষে কিন্তু ইএস যুক্ত হয়। তো এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তার শেষে এস বা ইএস যুক্ত হয়। আবার সাবজেক্ট যদি এস এস, এস এইচ, সি এইচ, এক্স এবং ও দ্বারা যুক্ত থাকে তবে তার শেষে কিন্তু ইএস যুক্ত হয়। এখন আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোথায় ব্যবহৃত হয়। এক নম্বরে হলো লিখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ব্যবহার নিয়ে আলোচনা করব। এক নম্বরে রয়েছে চিরন্তন সত্য বোঝাতে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিরন্তন সত্য বোঝাতে ব্যবহৃত হয়। যদি লিখি যে দ্য সান rises in the east, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে ওঠে। এখানে এটি কিন্তু সবসময় সত্য থাকে। সূর্য পূর্ব দিক থেকে ওঠে, সূর্য কখনো কিন্তু পশ্চিম দিক থেকে ওঠে না। অর্থাৎ এখানে একটি চিরন্তন সত্য বুঝিয়েছে। চিরন্তন সত্য বোঝানোর কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিরন্তন সত্য বোঝাতে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব যে অভ্যাসগত দিক বোঝাতে।
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু অভ্যাসগত দিক বোঝাতে ব্যবহৃত হয়। যদি একটু উদাহরণ দিই, যে হি গোজ টু স্কুল এভরিডে, হি গোজ টু স্কুল এভরিডে ইন দ্য মর্নিং। অর্থাৎ সে প্রতিদিন স্কুলে যায়, সে প্রতিদিন স্কুলে যায় ইন দ্য মর্নিং। অর্থাৎ এটা কিন্তু অভ্যাসগত দিক, সে প্রতিদিনই যায়, কোনো একটি নির্দিষ্ট একদিন যায় না। অর্থাৎ কোনো একটি অভ্যাসগত দিক বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। এখন দেব ভবিষ্যতে কোনো অর্থ বোঝাতে। অর্থাৎ ভবিষ্যৎকালে ঘটবে এমন কোনো অর্থ বোঝাতে যা বর্তমানকালে ব্যবহৃত হয়ে থাকে, তখন প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহৃত হয়। যদি একটা উদাহরণ দিই, যে রমাদান begins in the next month। অর্থাৎ পরবর্তী মাস থেকে রমজান শুরু হবে। এখানে কিন্তু ভবিষ্যৎকাল অর্থ বোঝালেও এখানে বিগিনসটা কিন্তু বর্তমানকাল রূপে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সামনের মাস থেকে শুরু হবে, এটা বর্তমানকালকে বোঝানো হয়েছে। এখানে যদি শিখতে যে রমাদান উইল বিগিন ইন দ্য নেক্সট মান্থ, অর্থাৎ তখন কিন্তু এটা ফিউচার টেন্সে পড়তো, কিন্তু যেহেতু এখানে বিগিনস আছে, সুতরাং এটি বর্তমান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বোঝায়। এখন আমরা দেখব যে অফটেন, occasionally, often, occasionally, every day, every week, on Friday, প্রভৃতি ফ্রেজে ব্যবহৃত হয়। প্রভৃতি ফ্রেজের সাথে ব্যবহৃত হয়। অর্থাৎ often, occasionally, every day, every week, on Friday প্রভৃতি ফ্রেজের সাথে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। এখন যদি লিখি, উদাহরণ দিই, যে মুসলমানরা প্রতি শুক্রবারে নামাজে যায়। মুসলিম go to prayer on Friday। অর্থাৎ মুসলমানরা শুক্রবারে নামাজে যায়। এখানে কিন্তু অন ফ্রাইডে ফ্রেজটা যুক্ত হয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করেছে। অর্থাৎ এই সকল ফ্রেজগুলো প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে ব্যবহৃত হয়ে থাকে। এখন আমরা আরেকটা দেখব, অতীতকালের কোনো কাজ যদি বর্তমানকালের কাজের বোঝায়, অতীতকালে
বর্তমান কালের কাজরূপে বোঝালে অতীতকালের কোনো কাজ যদি বর্তমান কালের কাজরূপে বোঝায়, অতীতকালের কোনো কাজ যদি বর্তমানকালে কাজরূপে বোঝায় তখন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যদি একটা উদাহরণ দিই যে হুমায়ুন, সম্রাট হুমায়ুন এসেন্স জাতীয়, অর্থাৎ হুমায়ুন তার ক্ষমতা আসন গ্রহণ করলো। এটা কিন্তু অতীতে সম্পন্ন হয়েছে, কিন্তু তবুও এটা কিন্তু বর্তমানকালের কাজ রূপে বোঝাচ্ছে। যদিও এটা অতীতকালে সম্পন্ন হয়েছে তবুও এটা বর্তমানকালের কাজ রূপে বোঝানো হয়েছে, অর্থাৎ এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর আমরা দেখব আরেকটা উদাহরণ, অর্থাৎ কোনো উক্তি, কোনো বিশিষ্ট কবি সাহিত্যিকের উক্তি বোঝাতেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ উক্তি প্রকাশে, উক্তি প্রকাশে যদি একটা উদাহরণ দিই, যে আমরা কবির নাম জানি যে ইংলিশ লিটারেচারের একজন বিখ্যাত কবি হলো শেক্সপিয়ার। শেক্সপিয়ার said, শেক্সপিয়ার বলেছে যে লাইফ ইজ এ টেল told by an idiot, by an idiot। অর্থাৎ লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রূপে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখব যে কন্ডিশনাল ফ্রেজের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি if he needs, যদি তার প্রয়োজন হয়, if he needs I will help you, I will help him, if he needs I will help him, যদি তার প্রয়োজন হয় তখন কিন্তু আমি তাকে সাহায্য করব। অর্থাৎ এখানে একটি কন্ডিশন বা শর্ত দিয়ে দেওয়া হয়েছে যে যদি তার প্রয়োজন হয় তখনই আমি তাকে সাহায্য করব, তাছাড়া কিন্তু সাহায্যটি করব না। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স এটি কন্ডিশনাল সেন্টেন্স রূপে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা একটা উদাহরণ দেখি যে সাবঅর্ডিনেট ক্লজ যদি ক্লজে যদি until as soon as প্রভৃতি কনজাংশন যুক্ত থাকে, until as soon as প্রভৃতি কনজাংশন until as soon as প্রভৃতি কনজাংশন যুক্ত থাকে এবং যদি ভবিষ্যৎকালে অর্থ প্রকাশ করে এবং তা যদি ভবিষ্যৎকালে অর্থ প্রকাশ করে, ভবিষ্যৎকালের অর্থ
প্রকাশ করে, অর্থ প্রকাশ করে, তবে কিন্তু প্রিন্সিপাল ক্লজে কিন্তু যে ভবিষ্যৎকালের অর্থ হলেও এটা বর্তমানকালের অর্থ কি প্রকাশ করে। ভবিষ্যৎকালের অর্থ হলেও তা বর্তমান কাল রূপে ব্যবহৃত হয়। বর্তমান কাল রূপে ব্যবহৃত হয়। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যদি আনটিল, অ্যাজ সুন অ্যাজ প্রভৃতি কনজাংশন দ্বারা যুক্ত থাকে এবং তা যদি ভবিষ্যৎকালে অর্থ প্রকাশ করে, তবে প্রিন্সিপাল ক্লজে ভবিষ্যৎকালে অর্থ হলেও তা বর্তমান কাল রূপে ব্যবহৃত হয়। যদি একটি উদাহরণ দিই, যে আই শ্যাল ওয়েট ফর হিম, আই শ্যাল ওয়েট ফর হিম আনটিল হি কাম ব্যাক। অর্থাৎ আমি তার জন্য অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সে ফিরে আসছে। এরপর আমরা দেখব যে সকল ভার্ব কন্টিনিউয়াস টেন্স হয় না, যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, সেই সকল ভার্ব কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রূপে ব্যবহৃত হয়। লিখি যে সকল ভার্বে যেমন যদি বলি যে লাভ, আন্ডারস্ট্যান্ড প্রভৃতির কন্টিনিউয়াস ফর্ম হয় না, যে সকল ভার্ব লাভ, আন্ডারস্ট্যান্ড প্রভৃতি কন্টিনিউয়াস ফর্ম হয় না, সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রূপে ব্যবহৃত হয়ে থাকে। সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রূপে ব্যবহৃত হয়। অর্থাৎ লিখছি আই সি এ বার্ড, যদি লিখি আই ক্যান আন্ডারস্ট্যান্ড হিম, আমি তাকে বুঝতে পারি এবং আমি তাকে বুঝি। অর্থাৎ এখানে আন্ডারস্ট্যান্ডের সাথে কিন্তু কন্টিনিউয়াস টেন্সের আইএনজি বসে না, সুতরাং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রূপে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ তো এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো অর্থাৎ যে টেন্স দ্বারা
বর্তমানকালে কোনো কাজ চলছে তা বোঝায়, তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কোনো কাজ চলছে বোঝায়, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ চলছে তা বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি একটা উদাহরণ দিই যে আই অ্যাম রিডিং এ বুক, অর্থাৎ আমি একটি বই পড়ছি। এখানে কিন্তু যে রিডিং একটা চলমান ক্রিয়া বোঝাচ্ছে, অর্থাৎ বর্তমানকালে একটা কাজ বোঝাচ্ছে যেটা চলমান আছে, অর্থাৎ আমি এখন বইটি পড়ছি। এখন আমরা দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস am is are প্লাস হলো মূল ভার্বের সাথে আইএনজি যোগ, মূল ভার্বের সাথে সাবজেক্ট প্লাস am is are প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস হলো অবজেক্ট। অর্থাৎ যদি এখান থেকে দেখি স্ট্রাকচার, এটা হলো সাবজেক্ট প্লাস হলো am is are প্লাস হলো মূল ভার্ব, রিড ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে প্লাস হলো অবজেক্ট। অর্থাৎ এভাবে একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠিত হয়ে থাকে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি নেগেটিভ করতে হয় তাহলে আমাদের এখানে শুধু am is are এর পরে প্লাস নট যোগ করতে হবে। আর যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে am is are কে সাবজেক্টের আগে আনতে হবে, তাহলে কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাবে। এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার নিয়ে এখন আলোচনা করব। যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হলো যে ভবিষ্যৎকালের অর্থ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ভবিষ্যৎকালের অর্থ বোঝাতে যদি একটা উদাহরণ দেই যে আই অ্যাম লিভিং টুমরো, আই অ্যাম লিভিং টুমরো, অর্থাৎ আমি কালকেই চলে যাচ্ছি বা আমি কালকেই বের হয়ে যাচ্ছি। অর্থাৎ টুমরো দ্বারা কিন্তু এখানে ভবিষ্যতে অর্থ বুঝিয়েছি, কিন্তু এটা কিন্তু একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। অর্থাৎ আই অ্যাম লিভিং টুমরো, আমি আগামীকাল চলে যাচ্ছি। এরপর আমরা দেখব কোনো কাজ যদি কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানেও চলমান রয়েছে বোঝাতে, বর্তমানে চলমান আছে বোঝাতে।
কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলমান আছে এমন বোঝাতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যদি একটা উদাহরণ দিই যে ফাহিম ইজ স্টাডিং ফর হিজ এক্সামিনেশন। অর্থাৎ ফাহিম পড়াশোনা করছে তার পরীক্ষার জন্য, অর্থাৎ সে আগে থেকেই পড়াশোনা শুরু করেছিল কিন্তু বর্তমানেও তার সেই পড়াশোনাটা এখনো চলমান রয়েছে। অর্থাৎ এর দ্বারা যে কাজ অতীতকালে কোনো কাজ শুরু হয়ে বর্তমানকালেও তা চলমান রয়েছে এমন বোঝানো হয়েছে। সুতরাং এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা দেখব যে বিরক্তি বা অস্বস্তি বোঝাতে বিরক্তি বা অস্বস্তি বোঝাতে প্রায় অর্থাৎ পুনরায় পুনরায় ঘটছে এমন কোনো কাজের ক্ষেত্রে এমন কোনো কাজের ক্ষেত্রে অলওয়েজ বা কন্টিনিউয়াসের সাথে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ বিরক্তি বা অস্বস্তি বোঝাতে প্রায় পুনরায় ঘটছে, বারবার পুনরায় ঘটছে এমন কোনো কাজের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ বা কন্টিনিউ এর সাথে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়ে থাকে। এর একটা উদাহরণ দিই যে দি স্টুডেন্ট, এই ছাত্রটি is always disturbing the class. অর্থাৎ স্টুডেন্টটি অলওয়েজ ডিস্টার্বিং দ্য ক্লাস, অর্থাৎ বিরক্তি বোঝানো হয়েছে এখানে এবং পুনরায় ঘটেছে এমন কোনো কাজও বোঝাচ্ছে এবং কাজ বোঝানোর কারণে অলওয়েজ এবং কন্টিনিউয়ের ক্ষেত্রে এই দুটো ওয়ার্ডের সাথে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। অর্থাৎ অলওয়েজের সাথে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মূল ভার্বের সাথে আইএনজি বসেছে। এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে। এরপর আমরা দেখব যে পরিবর্তনশীল অবস্থা বোঝাতে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যে পরিবর্তনশীল অবস্থা বোঝাতে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। অবস্থা বোঝাতে অর্থাৎ যে অবস্থাটি পরিবর্তনশীল হচ্ছে তা বোঝাতে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যদি লিখি যে দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা কিন্তু
দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এর দ্বারা একটা পরিবর্তনশীল অবস্থা বোঝাচ্ছে। এই অপরিবর্তনশীল অবস্থা বোঝানোর কারণে এর সাথে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখব টুডে this season this year বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়, অর্থাৎ টুডে দিস সিজন দিস ইয়ার এর সাথে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়ে থাকে। যদি একটা উদাহরণ দিই যে he goes to school every day by rickshaw, but today he took bus, অর্থাৎ সে প্রতিদিন স্কুলে যেতে কিন্তু রিক্সা ব্যবহার করে, অর্থাৎ সে স্কুলে যায় রিক্সার মাধ্যমে প্রতিদিন, কিন্তু আজকে সে বাসে করে গেল বিকজ ইট ওয়াজ রেনিং। যদি লিখি বিকজ ইট ওয়াজ রেইনিং, অর্থাৎ বৃষ্টি থাকার কারণে কিন্তু সে আজকে বাসে করে স্কুলে গেছে। অর্থাৎ টুডে দিস সিজন দিস ইয়ার এর সাথে কিন্তু এর সাথে বিভিন্ন অর্থ বোঝাতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়ে থাকে। এখন যদি আরেকটা দেখি যে আমাদের সর্বশেষ যেটা রয়েছে বক্তার বলার সময় কাজ চলছে, অর্থাৎ বক্তা যখন কথা বলছে তখন কিন্তু কাজটা চলছে, কিন্তু বলার মুহূর্তে কাজটা চলছে না, কিন্তু বলার মুহূর্তে নয়, অর্থাৎ বক্তার বলার সময় কাজ চলছে কিন্তু বলার মুহূর্তে নয়, এমন যদি কোনো অর্থ বোঝায় তখন কিন্তু আমরা বলতে পারি তার সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে। অর্থাৎ যদি লিখি I am reading Hamlet of Shakespeare, অর্থাৎ আমি শেক্সপিয়ারের হ্যামলেট প্রবন্ধটি পড়ছি। এখন বলার মুহূর্তে কোনো কাজ সম্পূর্ণ হচ্ছে না, কিন্তু যখন আমি পড়ছি তখন কিন্তু একটা কাজ সম্পন্ন হচ্ছে, সুতরাং এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে। তো এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো
অর্থাৎ যে টেন্স দ্বারা কোনো কাজ, যদি লিখি যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, অর্থাৎ যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান, তাকে ভার্বের কিন্তু তাকে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স বলে, অর্থাৎ যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝায় এবং তার ফলাফল এখনো বর্তমান, তাকে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়ে থাকে। পাস্ট পারফেক্ট টেন্স চেনার কিছু উপায় রয়েছে, যে বাংলায় পাস্ট পারফেক্ট টেন্স চেনার উপায়। যদি লিখি ইয়াছো, ইয়াছি, এরপর যদি লিখি যে আছে, যে বাংলায় যদি পাস্ট পারফেক্ট টেন্স, বাংলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার কিছু উপায় রয়েছে, যেমন ইয়াছো, ইয়াছি, ইয়াছেন, মানে শব্দের শেষে এগুলো থাকবে, ইয়েছেন, এরপর হলো যে ইয়েছো, ইয়েছি, এদের কোনো একটি যুক্ত থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শেষে। যদি লিখি একটা এক্সাম্পল দিই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, তার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি উদাহরণ, অর্থাৎ আমি ভাত খেয়েছি, অর্থাৎ এখানে কিন্তু এই যে ইয়াছি রয়েছে, তাই এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু হ্যাভ হ্যাজ যুক্ত হবে, প্লাস মূল ভার্বের প্লাস মূল ভার্বের পার্টিসিপেল ফর্ম, পার্টিসিপেল অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস হলো অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো। এখন যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি হি, শি, ইট প্রভৃতি সাবজেক্ট থার্ড পার্সনের শেষে
This is the third person. থার্ড পার্সনের সাথে কিন্তু হ্যাজ যুক্ত হয়, অর্থাৎ হি সি ইট ওই সাবজেক্টের থার্ড পার্সনের সাথে কিন্তু এই হ্যাজ যুক্ত হয়, এখানে হ্যাজ যুক্ত হয় না, এটা মনে রাখতে হবে। এরপর যদি কোনো প্লোরাল ফর্ম বোঝায়, যে আই, ওই, যে প্রভৃতি, এর সাথে কিন্তু হ্যাজ যুক্ত হয়, অর্থাৎ হি সি ইট প্রভৃতি থার্ড পার্সন সাবজেক্টের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কিন্তু হ্যাজ যুক্ত হবে, অর্থাৎ এখানে হ্যাজটা যুক্ত হবে। আবার আই, উই, দে এর সাথে কিন্তু হ্যাজ যুক্ত হবে। প্লুরাল নাম্বারের সাথে কিন্তু প্লুরাল এর সাথে কিন্তু প্লুরালের সাথে কিন্তু হ্যাজ যুক্ত হবে না কখনোই, শুধুমাত্র হ্যাজ যুক্ত হবে। তোমরা লিখে নেবে। যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কখনো নেগেটিভ করতে হয়, তখন কিন্তু হ্যাভ হ্যাজের পরে প্লাস নট, শুধু একটা নট বসবে। আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয়, তখন এই হ্যাভ হ্যাজটা কিন্তু সাবজেক্টের আগে চলে আসবে এবং বাকি সব ঠিক থাকবে। আমি শেষের দিক থেকে কিন্তু একটা ইন্টারোগেটিভ চিহ্ন বসে দেবো। এখন আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার নিয়ে আলোচনা করব। টেন্সের ব্যবহার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। প্রথমে হলো অতীতে ঘটনার ফল এখনো বর্তমান রয়েছে। অতীতে ঘটনার ফলাফল এখনো বর্তমান রয়েছে। যদি একটা লিখি যে মাওলানা ভাসানী has done a lot for our, অর্থাৎ মাওলানা ভাসানী আমাদের দেশের জন্য অনেক কিছু করে গেছে। অর্থাৎ এটা কিন্তু অতীতে সে করেছিল, এখন কিন্তু তার কোনো কাজই বর্তমান নেই, কিন্তু মাওলানা ভাসানী অতীতে আমাদের দেশের জন্য অনেক কাজ করে গিয়েছিল, অনেক অবদান রেখেছিল, তার ফলাফল কিন্তু এখনো বর্তমান, অর্থাৎ এখনো লোকজন তাকে স্মরণ করে। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে অতীতে ঘটনার ফলাফল এখনো বর্তমান রয়েছে এমন অর্থ বোঝায়, তখন কিন্তু সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবে। এখন আমরা দেখব অতীতে অনেক সময় ধরে চলমান ছিল, বর্তমানেও চলমান রয়েছে। অতীতে অনেক সময় ধরে চলমান ছিল এবং বর্তমানে তা চলমান রয়েছে। কাজটি
শেষ হয়নি বা সমাপ্ত হয়নি এমন অর্থ প্রকাশ করতে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। যদি লিখি they have been living in Dhaka for 10 years, অর্থাৎ তারা ঢাকা শহরে বসবাস করছে 10 বছর ধরে। অর্থাৎ এখানে কিন্তু কাজটি এখনো চলমান রয়েছে, অর্থাৎ তারা কিন্তু এখন সেই স্থানটি পরিবর্তন করেনি, তারা এখনো কিন্তু বসবাস চালিয়ে যাচ্ছে। অর্থাৎ অতীতের ঘটনাটি বর্তমানেও চলমান রয়েছে, এখনো সমাপ্ত হয়নি এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। এরপর আমরা দেখব সেন্টেন্সে, অর্থাৎ সেন্টেন্সে জাস্ট নাও প্রভৃতি, সেন্টেন্সে জাস্ট নাও প্রভৃতি অ্যাডভার্ব এবং সোফারের পরে হলো আফটারনুন, সোফার আফটারনুন প্রভৃতি অ্যাডভার্বিয়াল ফ্রেজের সাথে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে, অর্থাৎ ইত্যাদি ফ্রেজের সাথে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। যদি একটা উদাহরণ দিই, যে এক্সাম্পল যদি দিই যে আই হ্যাভ অলরেডি written the letter, অর্থাৎ আমি অলরেডি সেই লেটারটি বা সেই চিঠিটি লিখে গেছি। অলরেডি হলো একটা অ্যাডভার্ব, রিটেন দ্য লেটার হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর সাথে কিন্তু যুক্ত হয়ে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকায় এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। এরপর আমরা দেখব অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছে এবং বর্তমানে ঘটতে পারে এমন বোঝাতে, অর্থাৎ অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছে এবং বর্তমানে ঘটতে পারে এমন বোঝাতে। বর্তমানে ঘটতে পারে এমন বোঝাতে। বর্তমানে ঘটতে পারে এমন কোনো কাজ বোঝাতে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। যেমন I have seen wolves in the forest, যদি লিখি যে I have seen wolves in the forest,
অর্থাৎ আমি জঙ্গলে নেকড়ে দেখেছিলাম, অর্থাৎ দেখেছিলাম কিন্তু বর্তমানেও কিন্তু তাদেরকে পাওয়া যেতে পারে এমন অর্থ বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। এরপর আমরা দেখব যে অভ্যাসগত কর্ম বোঝাতে কিভাবে ব্যবহৃত হয়। যদি লিখি অভ্যাসগত কর্ম বোঝাতে, অভ্যাসগত কর্ম বোঝাতে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। যদি একটা উদাহরণ লিখি, they have always answered my letter. অর্থাৎ তারা কিন্তু সবসময় আমার চিঠির উত্তর দিয়েছে। অর্থাৎ এখানে একটা অভ্যাসগত কর্ম বোঝানোর কারণে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখব যে কোনো বাক্য বা কোনো কথা বলার সময় যদি কোনো কাজ সংঘটিত হয় তখন বলার সময় কাজ সংঘটিত হলে, বলার সময় কোনো কাজ সংঘটিত হলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। যদি লিখি I have not seen him for years, I have not seen you for years, অর্থাৎ আমি তোমাকে বছরের পর বছর অনেক বছর ধরেই দেখি না। অর্থাৎ আমি তোমাকে অনেক বছর ধরেই দেখি না। অর্থাৎ এটি বলার সময় কিন্তু একটা কাজ সংঘটিত হয়েছে, সেটা আমি তোমাকে অনেক বছর ধরে যে দেখি না, অনেক বছর ধরে তোমার সাথে চেনা পরিচয় হয় না, এটাও কিন্তু একটা কাজের মধ্যে পড়ে। এই কাজটি সংঘটিত হওয়ার ফলে কিন্তু এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত হয়েছে। তো এই পর্যন্ত আজকের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো দেখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি। অর্থাৎ যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্ব শুরু হয়ে, মানে যে কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে এমন বোঝায়। পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বোঝায়, তাকে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়ে থাকে। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস হলো অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস হলো
অবজেক্ট। এখানেও কিন্তু পারফেক্ট টেন্সের মতোই একটি কন্ডিশন রয়েছে। যেমন পারফেক্ট টেন্সে আমরা দেখেছি যে প্লোরাল সাবজেক্ট যদি প্লোরাল হয় তখন কিন্তু পারফেক্ট টেন্সে হ্যাভ বসে, কিন্তু এখানেও কিন্তু সিমিলারলি এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি সাবজেক্ট যদি প্লোরাল হয় প্লোরাল হলে কিন্তু হ্যাভ বিন বসে, আর যদি সিঙ্গুলার হলে কিন্তু তার সাথে হ্যাজ বিন বসে। অর্থাৎ সাবজেক্ট যদি প্লোরাল হয় তখন তার সাথে হ্যাভ বিন বসে, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে তার সাথে কিন্তু হ্যাজ বিন বসে। এখন আমরা এর ব্যবহার নিয়ে আলোচনা করব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি এবং কিভাবে আমরা এর ব্যবহার করতে পারি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যাপক সময় পূর্বে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ব্যাপক সময় বোঝায় তবে কিন্তু ফর বসে, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি নির্দিষ্ট সময় বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝালে কিন্তু সিন্স বসে। অর্থাৎ ব্যাপক সময় বোঝালে ফর বসে এবং নির্দিষ্ট সময় বোঝালে সিন্স বসে। একটা উদাহরণ দিই যে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, অর্থাৎ আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। অর্থাৎ এখানে ব্যাপক সময় বোঝানোর কারণে নির্দিষ্ট কোনো সময়কে বোঝানি। অর্থাৎ আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি, এখন আরও সামনে আরও কয়েক ঘন্টা ধরে পড়াশোনা করতে পারি। এখন পড়াশোনা যে করবো না এমনটা বোঝানি, যে আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি এবং সামনে আরও 2 ঘন্টা পড়াশোনা করতেও পারি। অর্থাৎ এখানে নির্দিষ্ট কোনো সময়কে বোঝানো হয়নি, তাই এখানে যে ফর বসেছে। আর যদি নির্দিষ্ট করে বলা হতো যে আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করবো, এর বেশি পড়াশোনা করবো না, তখন কিন্তু এখানে সিন্স বসতো। অর্থাৎ আজকের জন্য কিন্তু এই পর্যন্ত। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করলাম এবং প্রেজেন্ট টেন্সের যে 4টি প্রকারভেদ রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, এরপর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এরপর হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্টের 4টি প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আলোচনা করবো। আজকের জন্য এই পর্যন্তই। তোমাদের সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।